আমরা প্রিভিয়াস যে কোর্স প্ল্যান দিয়েছিলাম সেটা অনুযায়ী আজকে আমাদের কন্ডিশনস এন্ড অপারেটরস শেখার কথা। তো আমি অপারেটরস পোরশন শুরু করছি। আমাদের কো-ট্রেনার পরের পোরশন কভার করবে। অপারেটরস কি জিনিস আমরা কম বেশি সবাই জানি, যারা আমরা এতদিন 9, 10 অর ইন্টার পর্যন্ত যারা ম্যাথ করছি অপারেটরস এর। আচ্ছা, ফাইজা ফিরোজের মেবি ইন্টারনেট কানেকশনের একটু প্রবলেম হচ্ছে, আমি একটু ওয়েট করি। আই এম সো সরি। এখন কি সব ঠিক আছে? এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ভয়েস শোনা যাচ্ছে। সরি। তো আমি শুরু থেকে আবার শুরু করছি। আমি বুঝতে পারছি না যে আপনারা কতটুকু শুনেছিলেন। অপারেটর জিনিসটা কি? অপারেটর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এমন কিছু সিম্বল যেগুলো আমাদেরকে স্পেশাল কিছু ম্যাথমেটিক্যাল, কম্পারিজনাল, রিলেশনাল জিনিসগুলোকে ডিনোট করার জন্য এবং কম্পাইলারকে বোঝানোর জন্য কাজে লাগবে। তো কম্প্যারিজন অপারেটর দিয়ে আমরা শুরু করছি। কম্প্যারিজন অপারেটর গুলো আউটপুট হয় বুলিয়ান ভ্যালু। বুলিয়ান বলতে কি বোঝায়? বুলিয়ান হচ্ছে এমন জিনিস যেটা আমাদেরকে দুইটা আউটপুট শো করতে পারে। দুইটা আউটপুট মানে হচ্ছে আইদার ট্রু অর ফলস। তো আপনার যেটা আমি আগেই বললাম যে আপনাদের ব্যাকগ্রাউন্ড হালকা পাতলা যদি আপনারা ম্যাথ করে আসেন তাহলে অপারেটর সম্পর্কে আপনাদের ধারণা থাকার কথা। তো প্রথম যে অপারেটরটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ইকুয়াল অপারেটর। ইকুয়াল অপারেটরটা হচ্ছে আমরা ডাবল ইকুয়াল দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজে লাগাই। তো যখন দুইটা অপারেন্ড মানে আপনার ইকুয়াল এর আগের পার্ট এবং ইকুয়াল এর পরের পার্ট যেটা আপনি রাখবেন, যে কোনো ডাটা হতে পারে, স্ট্রিং হতে পারে, সেগুলোকে আমরা অপারেন্ড দিয়ে ডিনোট করার চেষ্টা করছি। সেটা যদি সমান হয় সেক্ষেত্রে এই কন্ডিশনটা তখন ট্রু হয়ে যাবে। লাইক এ ইজ ইকুয়াল বি, এইটাকে আমরা লিখি নরমালি দুইটা ইজ ইকুয়াল সাইন দিয়ে। এরপর আমরা যদি নট ইকুয়াল বলতে চাই সেক্ষেত্রে আমরা ইকুয়ালের আগে একটা বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লামেটরি সাইন দিয়ে দিয়ে নট ইকুয়াল জিনিসটাকে ডিনোট করার ট্রাই করি। এরপর আমরা যদি গ্রেটার দেন বোঝাতে চাই তাহলে এটা নর্মাল আমরা যেরকম ম্যাথমেটিক্সে ইউজ করি গ্রেটার দেন সাইন সেভাবেই আমরা ইউজ করব। এরপর যদি আমরা লেস দেন বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা যেরকম নর্মালি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ইউজ করি লেস দেন সাইন সেটা ইউজ করতে পারি। এরপর যদি আমাদের গ্রেটার দেন আর ইকুয়াল বোঝাতে হয় মানে একই সময়ে কিছু ডাটা যদি এমন হয় যে আপনার এটা বড়ও হতে পারে অথবা এটা সমান হতে পারে, আপনি সেই লিমিটটা সেট করে দিয়েছেন যে সমান পর্যন্ত, কিন্তু এর বড় যত বেশি তার ইচ্ছা সেটা হতে পারবে, এমন কেসের ক্ষেত্রে আপনারা গ্রেটার দেন আর ইকুয়াল এটা একসাথে এরকম একটা সাইনের মাধ্যমে ইউজ করতে পারেন। সেম কেস লেস দেন আর ইকুয়াল এর ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার ছোট হতে পারবে কিন্তু সমানও হতে পারবে, ছোট যতদূর পর্যন্ত হওয়া পসিবল, আর এই পাশে উপরের লিমিটটা হচ্ছে আপনার এই অপারেন্ট পর্যন্ত, মানে আপনার ডান দিকের অপারেন্ট পর্যন্ত লিমিট। তো তখন আপনি এই লেস দেন আর ইকুয়ালটা ইউজ করতে পারেন এরকম একটা অপারেটর। এরপর আসছে চেইনড কম্পারিজন অপারেটর। চেইনড কম্পারিজন অপারেটর হচ্ছে পাইথনের একটা ইন্টারেস্টিং ফিচার যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও রয়েছে, কিন্তু সেটা কিন্তু দেখতে এরকম হয় না। আই মিন পাইথনের ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করি অন্যান্য ক্ষেত্রের সাথে তার কিছুটা অমিল রয়েছে। তো চেইন কম্পারিজন অপারেটর গুলো হচ্ছে যদি আমাদের একই সাথে কয়েকটা কন্ডিশন আর কি চেক করা লাগে যে একই সাথে এটার থেকে বড় আবার ওইটার থেকে ছোট আর সেম কাইন্ড অফ দিস, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের অপারেটর ইউজ করতে পারি এন্ড এবং অর অপারেটর। এন্ড অপারেটর হচ্ছে যারা আমরা 19 সেট করে এসেছি, সেটের ক্ষেত্রে আমরা হয়তো কিছুটা মনে আছে অনেকেরই যে সেটের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা এন্ড ক্যাপ কাপ এই ধরনের একটা অপারেশন ছিল, মানে এন্ড একটা অপারেশন ছিল, এটা ওইভাবেই কাজ করে। মানে এন্ড অপারেটরের মানে হচ্ছে আপনার এন্ড এর আগে যে শর্তটা রয়েছে এবং এন্ড এর পরে যে শর্তটা রয়েছে দুইটাই যদি কোনো না কোনো ভাবে সত্যি না হয়, দুইটা যে কোনো একটা যদি সত্যি না হয় তাহলে কিন্তু এই টোটালটা সত্যি হবে না। মানে এখন a is equal to 2 and b is equal to 2 and c is equal to 3, এখন যদি আমি বলি যে a is equal to b এবং a is equal to c, এটা কিন্তু সত্যি না, কারণ a is equal to b হ্যাঁ এতটুকু সত্যি, কিন্তু b is equal to c এটা কিন্তু সত্যি না। সো টোটাল যে শর্তটা এটাই তখন মিথ্যা হয়ে যাবে। তো অর এর ক্ষেত্রে একইভাবে অরের ক্ষেত্রে যেটা বোঝাবে সেটা হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা সত্যি হলে এটা সত্যি হবে। তার মানে আমাদের a is equal to b এবং b is equal to a is equal to 2 and b is equal to 2, c is equal to 3, so a is equal to b
এবং a ইজ ইকুয়াল টু c, আমরা যদি এর মাঝখানে একটা অর রাখি মানে অথবা বলি, সেক্ষেত্রে দুইটা কন্ডিশনের যে কোনো একটা যদি সত্যি হয় তাহলে আমরা এই কন্ডিশনটাকে ট্রু বলতে পারবো। এবার আসছে বুলিয়ানস। বুলিয়ানস মানে আমি একটু আগে বললাম যে হয় ট্রু অথবা ফলস, মানে যে কোনো একটা যদি আমরা সত্যি বলতে চাই সেক্ষেত্রে আমরা বুলিয়ানস অপারেটর ইউজ করি। বুলিয়ানস হচ্ছে পাইথনের কিওয়ার্ড, এটাকে ট্রু অর ফলস এরকম ভাবে ডিনোট করে। তো আমরা যদি a এর মধ্যে ট্রু স্টোর করি এবং b এর মধ্যে ফলস স্টোর করি, এটা নরমালি ট্রু আর ফলস এরকম দেখাবে। লাইক আমরা ট্রু আর ফলস এটা চেক করার জন্য যদি 1 গ্রেটার দ্যান 2 লিখি তাহলে কিন্তু এই ইন্টারপ্রেটারটা আমাদেরকে ফলস শো করবে, যে আমরা যেটা লিখেছি এই জিনিসটা ভুল, এই জন্য এটা ফলস শো করছে। ট্রু বুলিয়ানের এই জিনিসটা আপনাদের পরে আরো কাজে লাগবে। এখন যখন আপনারা কন্ডিশনটা বোঝার জন্য নেক্সট প্রোটিনে আপনাদেরকে শেখাবে, তখন আপনারা দেখবেন এটা কাজে লাগবে। ইনফ্যাক্ট এর পরেও ফাংশনস এর ক্ষেত্রে আপনারা যখন কাজে লাগাতে যাবেন তখন এই বুলিয়ানস এর অপারেটরটা কাজে লাগবে। এখন জাস্ট আমি বেসিকটা দেখিয়ে দিচ্ছি যে বুলিয়ানস এর অপারেটরটা কেমন করে কাজ করে, মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি। সো d is equal to 4 ছিল, c is equal to 2 ছিল। d by c যদি আমরা লিখি is equal to, এটা কিন্তু একটা ট্রু স্টেটমেন্ট, কারণ d by c হচ্ছে d by c এর মান হচ্ছে 2, তো এই ক্ষেত্রে এটা ট্রু শো করছে। সেম আমরা খুব ছোট ছোট কয়েকটা एग्जांपल দেখে নিতে পারি, যে আমরা লিখলাম e is equal to 199, f is equal to 200, e is equal to মানে e is equal to যদি f লিখি সেক্ষেত্রে কিন্তু এটা ফলস শো করছে, কারণ আমরা কিন্তু দুইটাতে দুই রকম ভ্যালু ডিনোট করেছিলাম। কিন্তু যদি আমি নট ইজ ইকুয়াল টু লিখি সেক্ষেত্রে কিন্তু এটা আবার ট্রু শো করছে, কারণ এটা ট্রু। তারপর যদি আমি লিখি ই ইজ গ্রেটার দ্যান এফ, এটাও কিন্তু ফলস শো করছে, কারণ এটা কিন্তু আমাদের ডেটা অনুযায়ী এটা ফলস। আবার ই ইজ লেস দ্যান এফ, এটা আবার আমাদের ডেটা অনুযায়ী ট্রু। এরপর যদি আমরা আগের অপারেটর ইউজ করি ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল এফ, এক্ষেত্রেও এটা ফলস শো করছে, কারণ এটা কিন্তু ইজ ইকুয়াল টুও না আবার বড়ও না। আবার সেম ভাবে লেস দ্যান অর ইকুয়াল এর ক্ষেত্রে কিন্তু এটা ট্রু হয়ে যাচ্ছে, কারণ এটা লেস দ্যান অপারেশনটাকে কিন্তু এ ট্রু করতে পেরেছে। এবার পাইথনের আরেকটা কিওয়ার্ড হচ্ছে নান। নান দিয়ে আমরা নরমালি নাল ভ্যালু কে স্টোর করতে পারি। লাইক আমরা স্ট্রেঞ্জ নামে কোন একটা ভেরিয়েবল রাখলাম, ভেরিয়েবলের মধ্যে আমাদের এই মোমেন্টে কিছু রাখার প্রয়োজন নাই, কিন্তু আমরা যদি চাই, আমাদের যদি প্রয়োজন পড়ে যেটাকে নাল ভ্যালু দিয়ে আমরা এটা একটা ভ্যালু অ্যাড করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটাকে নান ভ্যালু দিয়ে অ্যাসাইন করে রাখতে পারি, ইনিশিয়ালাইজ করে রাখতে পারি। পরে যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালু স্টোর করে ফেলতে পারি এন্ড দেন আমরা এটাকে নরমালি শো করতে পারি। এটাও একটা ছোট একটা বেসিক কনসেপ্ট, আপনাদের পরবর্তীতে এটা বিভিন্ন কাজে ইউজ করার ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যেটা অ্যাকচুয়ালি কেন প্রয়োজন। এরপর এন্ড আর অর এর যে কনসেপ্ট আমরা দেখেছি সেটার কিছু কোড আমরা এখন দেখে নিব। আমরা বলছি যে 1 is less than 3 and 1 is less than 6, এই ক্ষেত্রে কিন্তু দুই পাশের যে দুইটাই কন্ডিশন দেওয়া আছে দুইটাই ট্রু, তো আমাদেরকে এটা ট্রু দেখিয়ে দিচ্ছে। এখন আমরা বলছি যে 1 is less than 8 and 1 is less than 0, আমার এই 1 is less than 8 এই পার্টটা ট্রু, কিন্তু এন্ড এর পরের যে পার্টটা কন্ডিশনটা রয়েছে এটা কিন্তু ফলস, দ্যাটস ওয়াই এটা আমাকে ফলস শো করছে। এরপর আমি বলছি যে 1 is less than 2, 1 is less than 6, দ্যাটস ট্রু, এটা দুইটাই ট্রু সেই জন্য। এরপর আমরা সেম কন্ডিশন একটা ট্রু এবং আরেকটা ফলস, কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু অর কে ইউজ করছি সেজন্য আমাদেরকে এটা ট্রু দেখাচ্ছে। এরপর এস এর মধ্যে আমরা নোটবুক রাখছি, নট ইন অর ইন, এটাও আরেকটা খুব সিম্পল কিওয়ার্ড পাইথনের জন্য, যে আমাদের জিরো এই ও এই ক্যারেক্টারটা আমাদের এই স্ট্রিং এর মধ্যে আছে কিনা, এই জিনিসটা যদি আমরা বের করতে চাই, ডিনোট করতে চাই, সেক্ষেত্রে আমরা ও নট ইন এস, এটা যদি এটা ট্রু অর ফলস, এটা একটা বুলিয়ান রিটার্ন করে, বুলিয়ান ভ্যালু আপনাদেরকে দিতে দেয়, তো সেক্ষেত্রে এটা দিচ্ছে যে এটা ফলস, কারণ ও কিন্তু আপনার নোটবুক এই স্ট্রিংটার মধ্যে ছিল। তো আমরা যদি এটাকে সিম্পলি ও ইন এস দিই তখন কিন্তু আবার এটা
ট্রু শো করবে। মানে আপনার যদি জানতে প্রয়োজন পড়ে কখনো যে নির্দিষ্ট একটা ক্যারেক্টার স্ট্রিং এর মধ্যে অথবা লিস্টের মধ্যে আছে কিনা, তো আপনারা এই নট ইন অর ইন এই ধরনের কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে এটা বের করতে পারেন। সো জাস্ট সিম্পলি লিস্টের ক্ষেত্রে সেম ভাবে আমাদেরকে টু আমাদের লিস্টের ভিতরে ছিল, সো টু ইন এল এটা কিন্তু টু দেখাচ্ছে। তো এটা ছিল খুবই বেসিক একটা পার্ট। আজকে আপনাদেরকে খুব ইজি জিনিসই শেখানো হবে এবং খুব ইজি ছোট্ট একটা অ্যাসেসমেন্ট নেওয়া হবে। আমি পরের পার্ট কন্ডিশনটা কন্টিনিউ করার জন্য রুবাইয়া সোহানাকে অনুরোধ করছি। ধন্যবাদ ফাইজা ফিরোজ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইফ এলস স্টেটমেন্ট আসলে কি? এটা দ্বারা আমরা কোনো একটা রেজাল্ট বের করতেছি, যেগুলো অপারেটর আমরা একটু আগে বুঝতে পেরেছিলাম, তো ওগুলাকে ইউজ করে আমরা কিছু ডিসিশন নিব। তো এই কাজটা আমরা করতেছি কন্ডিশন লজিক, ইফ এলস এলিফ এগুলো স্টেটমেন্ট ইউজ করে। তো এগুলো অনেকভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তো শুরুতে যদি আমরা দেখি যে ইফ সাম কন্ডিশন, এই কন্ডিশনটা বেস করা হবে শুধুমাত্র ওই অপারেটর যেগুলো হয়েছে ওগুলোর উপর বেস করে আমরা কোনো একটা ডিসিশন নেব। যদি ডিসিশনটা ট্রু হয় তাহলে আমি তাকে কিছু করতে বলবো, আর যদি যদি ডিসিশনটা ঠিক না হয়, তাহলে যদি ফলস হয় তাহলে আমরা অন্য কিছু করতে পারবো। এটা আমরা আরেকটু ফ্লো চার্ট দিয়ে ক্লিয়ার হতে পারি। তো এখানে আমরা দেখতেছি কোনো একটা জিনিস আমরা গেস এন এর মধ্যে আমরা 5 পুট করতেছি। তো এন কে আমরা কন্ডিশনে চেক করতেছি, যদি এন ইকুয়াল টু 5 হয় তাহলে সেটা ট্রু হবে। তো সেখানে বলবে এন ইকুয়াল টু 5, আর যদি এন ইকুয়াল টু 5 না হয় তাহলে সে বলবে এখানে আমি আরেকটা স্টেটমেন্ট দিব যে এন নট ইকুয়াল 5। তো সে এটা রান করে দেখাবে। তো শুধুমাত্র এখানে কন্ডিশনটা চেক করে তারপর সে ডিসিশন নেবে, ইজ ইট ট্রু অর ইজ ইট ফলস। তো এভাবে আমরা অনেকভাবে এটাকে এক্সপ্রেস করতে পারি। আরেকটা উপায় আছে যে আমি যদি অনেকগুলো জিনিসকে চেক দিতে চাই, যেমন আমি যদি বলি যে n ইকুয়াল টু একটা নাম্বার, যেটা আমি n ইকুয়াল টু গেস 10, তো আমি দেখতে চাচ্ছি যে n কি 2 দ্বারা বিভাজ্য, মানে আমি কি দেখতে চাচ্ছি n কি ইভেন। তো এটার জন্য আমি একটা লজিক দিলাম এখানে। সেম আমি আরেকটা লজিক দিতে পারি যে n কি 5 দ্বারা বিভাজ্য, সে সেটাও বলবে হ্যাঁ এটা বিভাজ্য। তো এরপরে যদি না হতো তাহলে সে অন্য কিছু প্রিন্ট করতো। তো এই টাইপের আমরা লজিক ইউজ করে যে দুইটা জিনিসকে আমরা একই সাথে কাজ করার চেষ্টা করতে। তো এরপরে আরেকটা প্রসেস আছে যে আমি যদি বলি যে n ইকুয়াল টু যদি 11 হয়, তো n কে আমি এখানে দিলাম যে ফার্স্টে আমি দেখবো যে n অড অর ইভেন। তো আমি আসলে ডিনোট করতে চাচ্ছি n একটা নাম্বার, সেটা অড অর ইভেন। তো যদি আমরা বলি যে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে সে হলো ইভেন, আর যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সে অড। এখন যদি আমি n কে যদি আমি এখানে লজিক দিয়ে বিল করি যে আমি 2 দ্বারা ভাগশেষ করে দেখতে চাচ্ছি যে এটা 0 হচ্ছে কিনা, তাহলে সে কিছু করবে। আর যদি বিভাজ্য না হয় তাহলে সে কিছু করবে। যদি 2 দ্বারা বিভাজ্য হয় তার মানে সে ইভেন, তো আমি এখানে প্রিন্ট করব ইভেন। আর যদি অড হয় তাহলে এখানে প্রিন্ট করবে অড। কিন্তু এখন যদি শুরুতেই যদি লজিকটা এক্সিকিউট হয়ে ইভেন হয়ে যায়, সে এই লুপটাতে আর চেক করবেই না, কারণ সে তখন বুঝতে পারতেছে এখানে আমি একটা শর্তে আরেকটা হচ্ছে, তা না হলে আরেকটা হচ্ছে। এটা আসলে ক্লিয়ার হবে যদি আমরা এখানে একটু দেখি x ইকুয়াল টু ট্রু। তো লজিকটাকে আমার যদি ট্রু হয় তাহলে লেখার ক্ষেত্রে হ্যাঁ ট্রু, আই এম প্রেজেন্ট। এখন x ইকুয়াল টু ফলস, তো এখন যদি আমি এই কোডটাকে রান করি, x ইকুয়াল টু ফলস হলে এটা মানে x ইকুয়াল টু ট্রু হলে এই জিনিসটা প্রিন্ট করতো, কিন্তু x ইকুয়াল টু যেহেতু ফলস সেটা প্রিন্ট না করে এলস এর মধ্যে যে স্টেটমেন্টটা আছে সে সেটা প্রিন্ট করার চেষ্টা করবে। তো এখন আমরা মাল্টি ব্রাঞ্চ নিয়ে কথা বলি। মাল্টি ব্রাঞ্চের মধ্যে আসতেছে হলো ইফ এলস আর এলিফের যে স্টেটমেন্টটা ছিল, তো এটা এভাবে এক্সিকিউট করা যায় যে x এর মধ্যে আমি 5 রাখতেছি। এখন ইফ x ইকুয়াল টু 2 প্রিন্ট 2, এলিফ x ইকুয়াল টু 5 প্রিন্ট 5, এলস প্রিন্ট সামথিং এলস। তো এটা যদি আমি এক্সিকিউট করি তো দেখাচ্ছে x5। তো এখন ফার্স্টে এসে চেক করতেছে ইজ ইট x ইকুয়াল 2, দেখতেছে না এটা তো 2 সমান না, তাহলে সে এটাতে করতেছে না। তারপরে লজিকটাকে চেক করতেছে কন্ডিশনটা x ইকুয়াল টু 5, ইয়া ইট ইজ x ইকুয়াল টু 5। তো তাহলে সে এটা প্রিন্ট করতেছে। কিন্তু আমরা যদি আরেকটু এক্সটেন্ড করি যে আমি অনেকগুলা এলিফ লজিকের মধ্যে আরো কিছু চেক দিতে চাচ্ছি, ইফ
আমি একটা মার্কস নিলাম ইনপুট অপারেশন দ্বারা, এখানে আমি মার্কস নিলাম 90। তো এখানে আসতেছে যে হলো 90 মার্কস আমি স্টোর করতেছি এম এর মধ্যে। এমটা যেহেতু স্ট্রিং হবে, কারণ আমরা গত ক্লাসে বলেছি যে ইনপুটের মাধ্যমে আমরা যা স্টোর করি তা হলো স্ট্রিং টাইপের হয়, তো এটাকে আমরা কনভার্ট করে নিতেছি ইন্টিজারে। তো এখন যদি মার্কস গ্রেটার ইকুয়াল 80 হয়, তাহলে এখানে এই লজিকটা খেটে এটা শেষ হয়ে যাচ্ছে, কারণ পরের লজিকটা চেক করার দরকারই পড়তেছে না, কারণ ইফ ট্রু হয়ে গেছে। কিন্তু এখন যদি আমরা প্রসেস 2 এর মাধ্যমে এই সেম অপারেশনটা এক্সিকিউট করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো এবিসি এবিসি তিনটা জিনিসই প্রিন্ট করতেছে। কারণ কি, ইফ মার্কস গ্রেটার ইকুয়াল টু 80, তাহলে সে প্রিন্ট করতেছে, তারপর সে আবার চেক করতেছে, আবার চেক করতেছে, এটা হলো প্রিন্ট করতো। তো এটাই আমরা মেবি ইন্টারনেট কানেকশনের জন্য। আচ্ছা, রুবাইয়ার যে সোহানার মেবি ইন্টারনেট ইস্যু হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, কিছু কোয়েশ্চেনের আনসার এই ফাঁকে আমি একটু দিয়ে দেই, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা হয়তো ফ্রিজ হয়ে আছে। তো আচ্ছা, সোহানা ইজ আনঅ্যাভেলেবল নাও। আমি বাকিটুকু আপনাদের সাথে বাকি সেশনটুকু আমি নিচ্ছি। কিছু কোয়েশ্চেন আসছে, আমি সেগুলো আনসার দিয়েই আমি জিনিসটা বোঝানোর ট্রাই করছি। হ্যাঁ, যে পাইথনের ইফ এলস এর কন্ডিশনটা এমন ভাবে লিখতে হয় যে আপনি ইফ এর পরে একটা যে কন্ডিশন দিবেন, সেই কন্ডিশনের পরে এরকম একটা কোলন ইউজ করবেন, এবং এরপরে আপনি কোলন ইউজ করার পরে যখন একটা এন্টার প্রেস করবেন, তখন দেখবেন অটোমেটিক একটা ইন্ডেন্টেশন নিয়ে নিচ্ছে এখানে। এতটুকু স্পেস পাইথনে মাস্ট। পাইথনের পুরা আপনার নেক্সট যখন আপনি লুপ দেখবেন, তখনও দেখতে পাবেন যে পাইথনের এই যে কোন একটা লাইনের শেষ, কোন একটা ব্লকের শেষ বোঝানোর জন্য কিন্তু এই ইন্ডেন্টেশনটা ইউজ হয়। সো আমরা যেরকম আপনারা যারা আগে সি করে এসেছেন, দেখবেন যে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্র্যাকেট ইউজ করতাম একটা ব্লক বোঝানোর জন্য, কিন্তু পাইথনে এই জিনিসটা হচ্ছে ইন্ডেন্টেশনের সাহায্যে ইউজ করা হয়। তো শুরুতে অনেকের কাছে একটু বোরিং, একটু বিরক্তিকর লাগতে পারে যে যদি আমার স্পেসটা কোনোভাবে এরকম হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা আর আপনার এই কন্ডিশনটা এক্সিকিউট করতে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য সবসময় খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে পাইথনের এই যে যখনই আপনি কোনো কন্ডিশন দিবেন ইফ এর পরে, অবশ্যই কন্ডিশনটার পরে একটা কোলন এবং তারপরে একটা ইন্ডেন্টেশনের পরে আপনার বাকি যে ব্লকটুকু আপনি কন্ডিশনের মধ্যে এক্সিকিউট করতে চাচ্ছেন সেটা লিখবেন। সো আই গেস সোহানা কভার করছে, এখান থেকে আমার মনে হয় বললেই চলছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন একটা ইনপুট নেওয়ার পরে আমরা একটা ইফ এলিফ কি স্টেটমেন্ট রেখেছি। যদি এটা হয় তাহলে এটা, যদি এটা না হয় সেক্ষেত্রে এটা পরেরটায় যাবে।
মানে একটা ব্লকের পরে আরেকটা ব্লকে আসার জন্য ওকে আগের ব্লকটা হয় এক্সিকিউট করতে হবে অথবা ওই ব্লকটাকে ফলস প্রুফ করে আসতে হবে। ইফ এলিফ এর কনসেপ্টটা এইরকম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি মার্কস 80 এর বেশি হয় তাহলে তুমি এ প্রিন্ট করবে, যদি 60 এর বেশি হয় তাহলে তুমি বি প্রিন্ট করবে। এই ক্ষেত্রে আমরা যদি এই স্টেটমেন্টটাকে আগে লিখতাম তাহলে কিন্তু এই পুরা কনসেপ্টটা, আমরা যে কনসেপ্টে এই ধরনের একটা কোড লিখতে চাচ্ছি, ধরেন আমি কোনো একটা নাম্বার ইনপুট দিলাম, যে আমি কোনো একটা সাবজেক্টের নাম্বার ইনপুট দিলাম, সেই সাবজেক্টের নাম্বারটা আমার গ্রেড এ আসছে না গ্রেড বি আসছে, এরকম একটা যদি আমাদের কোড লিখতে বলো তাহলে কিন্তু আমরা এরকম একটা কোড লিখতে পারতাম সেক্ষেত্রে। কিন্তু ছোট ছোট কিছু আপনি জিনিস নোটিস করতে হবে, যদি আমরা এই লেখাটা এলিফের এই স্টেটমেন্ট এই কন্ডিশনটা আগে দিতাম তাহলে কিন্তু পুরো কনসেপ্টটাই উল্টাপাল্টা হয়ে যেত, তাহলে কিন্তু রাইট আউটপুট আসতো না। কারণ এটার যে কনসেপ্টটা এটা হচ্ছে একটা, আপনারা যদি একটা মইয়ের কথা চিন্তা করেন তো মইয়ের উপর লেভেল থেকে আস্তে আস্তে সেটা পরের লেভেল আসতে থাকে। সো আপনার হয় 80 হবে অথবা না হবে, দেন ও 60 এর কাছে গিয়ে চেক করবে। 60 হবে না, যদি না হয় সেক্ষেত্রে ও এরপরে 40 এর কাছে গিয়ে চেক করবে, এবং যদি এতগুলাও না হয় যে এটা 40 থেকেও কম, দেন ও এফ প্রিন্ট করবে। সেম এই কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে এলস ইফ ছাড়াই একটা ইনপুট দিয়েছে। এলস ইফ ছাড়া ইনপুট দেওয়ার কারণে মানে এলিফ ছাড়া, এলিফ আর কি এলস ইফেরই ছোট, মানে পাইথনের ক্ষেত্রে এলস ইফটাকে এলিফ হিসেবে রাখা হয়। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে 90 যদি আমি ইনপুট দেই তাহলে কিন্তু এটা এই যে এই ফার্স্ট কন্ডিশনটাকেও ট্রু করছে, হ্যাঁ এটা 80 থেকে বেশি, তারপর এই কন্ডিশনটাকে ওটা ট্রু করছে কারণ এটা কিন্তু 60 ছিল, তো 90 অবভিয়াসলি 60 থেকে বড়, তো এটাকেও ও বিটাকে ও প্রিন্ট করছে কারণ এখানে কিন্তু এলিফ ছিল না, এখানে ছিল ইফ। তো ফার্স্ট কন্ডিশনটা ও ট্রু হয়েছে কি ফলস হয়েছে ও সেটা নিয়ে ভাবা শেষ, এন্ড দেন ও এটা যেহেতু আবার নতুন করে একটা ইফ পেয়েছে ও এই কন্ডিশনটাকে আবার রিচেক দিচ্ছে। আবার সেম ভাবে সিটাকেও রিচেক দিয়ে এরপরে ও যেহেতু এটা হয়ে গিয়েছে জন্য এলসটা প্রিন্ট হয়নি। এরপরে যে ব্যাপারটা আসছে আশা করতেছি আপনারা এইটুকু বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে কোয়েশ্চেন করবেন, অবশ্যই আমি আবার রিপিট করব। আর হ্যাঁ ফার্স্ট পার্টটুকু আমি আবার একটু দেখিয়ে দেবো, সমস্যা নাই, আজকে ক্লাসটা এমনিতেই ছোট আছে, সো ফার্স্ট পার্টটা আমি ছোট্ট করে আরেকবার রিপিট করে দিতে পারবো। ওকে, সো এরপরে আসছে নেস্টেড ইফ এলিফ এলস স্টেটমেন্ট। নেস্টেড কখন আমার প্রয়োজন পড়বে, যদি আমার এরকম হয় যে ইফের একটা ব্লকের মধ্যে গিয়ে আবার আমাদের ইফের প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে আমাদের নেস্টেড ইফ এলিফের প্রয়োজন পড়তে পারে। লাইক আমরা ফার্স্টে বলছি যে আমরা এক্স এর মধ্যে রাখলাম 10 এন্ড দেন আমরা বলছি যে এক্স যদি 2 দ্বারা বিভাজ্য হয়, সেজন্য আমরা লিখেছি যে এক্স পার্সেন্টেজ মানে এক্স মডিউলো 2 ইজ ইকুয়াল টু 0। যদি ভাগশেষটা 0 হয় তাহলে তুমি আবার গিয়ে ভেতরে গিয়ে চেক করো যে এক্স 5 দ্বারাও বিভাজ্য কিনা, লাইক এক্স মডিউলো 5 ইজ ইকুয়াল টু 0 অর নট। যদি 0 হয় তাহলে তুমি প্রিন্ট করো যে এক্স ইজ ইভেন এন্ড এক্স ইজ ডিভিজিবল বাই 5। এক্স আমরা 2 দ্বারাও বিভাজ্য আবার এক্স 5 দ্বারাও বিভাজ্য। আর যদি তা না হয় তাহলে তুমি বলবে যে এক্স ইজ ইভেন বাট এক্স ইজ নট ডিভিজিবল বাই 5, মানে এক্স ইভেন কিন্তু যেহেতু এই কন্ডিশনটাকে ও ট্রু করতে পারেনি সেজন্য ও 5 দ্বারা বিভাজ্য নয়। এখন এতটুকু এই ইফ এর মধ্যে পার্টটুকু শেষ। আমরা ইন্ডেন্টেশনটা এখানে খুব ভালো মতো খেয়াল করুন, এখানে কিন্তু এইটার পরে ইন্ডেন্টেশন, এই ইফ এর পরে ইন্ডেন্টেশনটা এখানে কিছুটা ছিল, এরপর এইটার ভেতরের ব্লক বোঝাতে এখান থেকে এই ইফ এর পরে কিছুটা ইন্ডেন্টেশন দিয়েছে, এরপর কিন্তু এলস রেখেছে, এবং এই ব্লকটা যেহেতু শেষ হয়ে গিয়েছে সেই জন্য আমরা এখানে আরেকটা বাইরের দিকে একটু সরিয়ে এনে এই এলসটা রেখেছি, এই জন্য এটা কিন্তু এই ইফ এর এলস বোঝাচ্ছে। যদি আমি এই এলসটাকে ট্যাব দিয়ে এখানে সরিয়ে আনতাম তাহলে কিন্তু এই এলসটা এই ভেতরের ইফ এর এলস হিসেবে বোঝাতো। সো আমরা যখন এরকম একটা কিছু কোড চালাতে যাব তখন আমরা দেখবো যে যেহেতু আমরা এক্স এর মধ্যে 10 রেখেছি তখন সেটা প্রিন্ট দিচ্ছে যে এক্স ইজ ইভেন এন্ড এক্স ইজ ডিভিজিবল বাই 5। আমরা যদি এক্স এর মধ্যে 7 রাখতাম তাহলে কিন্তু ভেতরের যে ব্লকটা এটা এক্সিকিউট না করে বাইরের ব্লকে চলে আসতো এবং বলতো যে এক্স ইজ নট ইভেন, কারণ এক্স 2 দ্বারা বিভাজ্য না এবং এক্স 5 দ্বারা তো বিভাজ্য নাই। 2 দ্বারা যেহেতু বিভাজ্য না সেহেতু ওটা কিন্তু এই ব্লকের মধ্যেই ঢুকেনি। আমরা যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যদি আমরা 15 দিতাম তাহলেও কিন্তু দেখাচ্ছে যে এক্স ইজ নট ইভেন। এটা কিন্তু এক্স কিন্তু 5 দ্বারা বিভাজ্য, কিন্তু যেহেতু আমাদের এই ব্লকে ঢুকার পরে এই ব্লকে ঢুকতে হবে, যেহেতু এই ব্লকে ও ঢুকতেই পারছে না সেহেতু এই ব্লকের কন্ডিশন ওর চেক দেওয়ার কোনো উপায়ই নাই, এই জন্য ও এই ইফে যেহেতু ফলস হয়েছে সেহেতু এলস এর যে ব্লকটা সেটা সে এক্সিকিউট করে ফেলছে।
সো এই কনসেপ্টটা যেরকম ইউজ করা যায় সেরকম আমরা এই কনসেপ্টটাকে বুলিয়ান যে কিওয়ার্ড গুলো আমরা শিখেছিলাম এন্ড অর সেই ধরনের কিছু কিওয়ার্ড দিয়েও ইউজ করতে পারি। লাইক আমরা সেম ভাবে রাখলাম যে x এর মধ্যে 10 এন্ড দেন x যদি মডিউলো 2 হয় তাহলে 0 এন্ড x মডিউলো 5 হলে যদি 0 হয় তাহলে দুইটা দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে তুমি প্রিন্ট করো x is even and x is divisible by 5। তারপরে যদি তোমার না হয় এটা থেকে তুমি প্রিন্ট করতে পারো যে x may be even or divisible by 5 or maybe neither one is correct and x is not altogether even and divisible by 5। এটা কেন বলছে? কারণ and অপারেশন লেখার মানে হচ্ছে আপনার and এর আগে এবং পরে দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। লাইক যদি আমরা এটাকে এক্সিকিউট করি সেক্ষেত্রে এটা আমাদেরকে দেখাচ্ছে যে এটা x is even and divisible by 5, কিন্তু যদি আমরা এখানে লিখি 5 যেটা কিনা এই কন্ডিশনটাকে ট্রু করছে কিন্তু যেহেতু দুইটাকে একসাথে ট্রু করছে না সেই জন্য কিন্তু ও এই ব্লকটাকে এক্সিকিউট না করে পরের ব্লকটাকে এক্সিকিউট করছে। যদি আমরা এইখানে এন্ড এর জায়গায় অর লিখতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু ও ফার্স্ট ব্লকটাকে এক্সিকিউট করতে পারতো কারণ যে কোনো এক পাশের কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। ওকে, এট লাস্ট লিস্টের উপরে আমরা ছোট করে একটু এক্সাম্পল দেখে নিব। যদি আমরা এল এর মধ্যে রাখি 1 2 3 এবং আমরা বলি যে যদি 1 x এল এর মধ্যে থাকে তাহলে তুমি প্রিন্ট করো যে এল ইজ ইন দ্য 1 ইজ ইন দ্য লিস্ট, আর যদি না থাকে তাহলে তুমি প্রিন্ট করো 1 ইজ নট ইন প্রেজেন্ট ইন দ্য লিস্ট। তো ইটস সিম্পল, এটা দেখিয়ে দিচ্ছি যে 1 ইজ ইন দ্য লিস্ট। আপনারা কিন্তু এই কোডটাকে আরো বেশি ডাইনামিক করতে পারেন। লাইক আপনারা একটা লিস্ট ইনপুট নিতে পারেন অথবা লিস্ট একটাকে স্টোর করে রাখতে পারেন, এরপর নাম্বারটা ইনপুট নিতে পারেন, যে চেক দিতে পারেন যে একটা নাম্বার তুমি ইনপুট করো এবং সেই নাম্বারটা আছে কিনা। লাইক আমি যদি x ইজ ইকুয়াল টু ইনপুট নিতাম এরপর x আচ্ছা x ইজ ইকুয়াল টু ইনপুট আমরা স্ট্রিং ধরেই করতে পারি, এটাকে স্ট্রিং ধরে করে দেখা যাক। স্ট্রিং ধরে করলে কিন্তু এটাকে দেখাচ্ছে যে এটা ইজ নট প্রেজেন্ট, যেহেতু আমরা এটাকে টাইপকাস্ট করে নেই নাই। কিন্তু যদি আমি এটাকে এরকম করে দেই তাহলে কিন্তু এটাকে শো করছে যে 1 ইজ ইন দ্য লিস্ট। এটা একটা ডাইনামিক প্রোগ্রাম হয়ে গেল যে আপনার লিস্টে কি কি এলিমেন্টস আছে আপনি তারপর একটা গেসিং গেমও এভাবে বানিয়ে ফেলতে পারেন যে লিস্টে এটা আছে কিনা, থাকলে তুমি হ্যাঁ বলবে অথবা না থাকলে তুমি না বলবে। লাইক সিম্পল। সো অ্যানাদার এক্সাম্পল, এর মধ্যে একটা স্ট্রিং রাখলাম, এরপর এই স্ট্রিং এর মধ্যে আমরা একটা সাবস্ট্রিং আর একটাকে স্প্লিট করে নিলাম যে এতটুকু পোরশন এই স্ট্রিং এর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে তুমি ট্রু প্রিন্ট করবে আর না থাকলে তুমি ফলস প্রিন্ট করবে। সো যেহেতু আই এম এ স্টুডেন্টের মধ্যে এই যে এ থেকে স্টুডেন্ট এই পার্টটুকু এর মধ্যে আমরা পাচ্ছি সেজন্য কিন্তু এটা প্রিন্ট করছে যে এটা ট্রু। এখানে আমরা একটা জিনিস দেখাতে পারি, যদি আমরা এটাকে বড় ব্লক লেটারে এ দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা ফলস প্রিন্ট করতো। কিন্তু আমরা এগুলোর ক্ষেত্রে ডাইনামিক্যালি ইউজ করতে পারি। লাইক আমরা কিন্তু এখানে কেস সেনসিটিভ কে আমরা ধরবো না, মানে কেস সেনসিটিভ এর হিসাবটা আমরা আনবো না, এরকম করেও দিতে পারতাম। আমরা যেরকম প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখেছিলাম লোয়ার অর আপার এইরকম কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা এটাকে এক্সিকিউট করতে পারি ডাইনামিক্যালি। সো আপনাদের জন্য সামনের অ্যাসাইনমেন্ট গুলাতে এরকম কিছু ডাইনামিক প্রবলেমস আসতে থাকবে, আপনারা প্রিভিয়াস ক্লাসগুলোকেও একটু ঝালাই করতে থাকবেন সবসময়। এরপরে লাস্ট আচ্ছা এটা অ্যাকচুয়ালি আমি এখানে দেখিয়ে ফেলেছি যে এখানে যদি আমি কোনো লেটারকে আপার কেস লোয়ার কেস চেঞ্জ করে দেই তাহলে কিন্তু স্ট্রিং এ এটাকে ফলস শো করবে। তো আপনারা যদি চান যে আপার কেস আর লোয়ার কেস আপনারা এটাকে ম্যাটার না করেই দেখতে চান যেটা ভেতরে আছে কিনা, সেক্ষেত্রে আপনারা ওই যে আপার আর ডট লোয়ার এই ধরনের কিছু ফাংশন ধরনের কিছু মেথড ইউজ করতে পারেন।
আচ্ছা, আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি অনেক ছোট, কারণ ইফ এলস এর কন্ডিশনের কনসেপ্টটা মানে মোটামুটি খুবই ইজি আর ছোট, আর অপারেন্ট তো ছোটখাটোই। তো অপারেন্টটা আমি ছোট্ট করে আরেকবার রিপিট করে দিচ্ছি, এরপর আমি কোয়েশ্চেন আনসারে চলে যাব। আজকের অ্যাসেসমেন্টটা অনেক ছোট। আচ্ছা, একটা ছোট অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য। আপনাদের এই যে 3টা ক্লাস হচ্ছে আজকে দিয়ে, 3টা ক্লাসের একটা ইন টোটাল অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টটা ওরকম 10 থেকে 15 মিনিটের হবে। আজকে হবে এরকম না, আপনারা যদি বলতে চান যে কালকে অথবা পরশুদিন আপনারা একটু প্রিপারেশন নিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো একটু প্র্যাকটিস করে তারপর সেই অ্যাসেসমেন্টে দিতে চান, সেক্ষেত্রে ইটস টোটালি ওকে, আপনারা সেটা দিতে পারেন। আপনাদের প্রেফারেবল টাইমটা আপনারা যদি চ্যাটে জানতে থাকেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা আপনাদের প্রেফারেবল টাইম আপনাদের মেজরিটি অনুযায়ী একটা টাইম সেট করব, সকালে ও রাতে। আমার মনে হয় সেটা কালকে নেওয়াই বেটার হবে, বেশি দিন ওয়েট করা ঠিক হবে না। আর প্রথম দিকে পার্টটুকু আমি এখন কভার করছি। যে প্রথম দিকে আমরা দেখিয়েছিলাম অপারেটর। অপারেটর হচ্ছে ইজ ইকুয়াল অপারেটরকে আমরা কিভাবে লিখি, ইকুয়াল ইকুয়াল দিয়ে দুইবার লিখে, এবং নট ইকুয়ালটি আমরা লিখি একটা এক্সক্লেমেটরি সাইন এন্ড দেন ইকুয়াল দিয়ে। গ্রেটার দ্যান লিখি আমরা নর্মাল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মতো একটা গ্রেটার দ্যান সাইন। লেস দ্যান লিখি আমরা লেস দ্যান নর্মাল একটা এক্সপ্রেশন, যেটা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও যেরকম সেরকম। এটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়ালের সাইন, দুইটা পাশাপাশি লিখবো। এবং এটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়ালের সাইন, এক্ষেত্রেও দুইটা পাশাপাশি লিখবো। এরপর চেইন কম্পারিজন অপারেটর ক্ষেত্রে আপনারা একটু আগেই দেখেছেন, যেটা আমি কোড দেখিয়েছি, যে এন্ড অর দুই পাশে কন্ডিশন যদি একই সাথে ট্রু হওয়ার প্রয়োজন পড়ে আপনার কোনো কেসে, সেক্ষেত্রে আপনি এন্ড ইউজ করবেন। অথবা যদি আপনার এরকম মনে হয় যে আপনি যে কোনো এক পাশের কন্ডিশন ট্রু হলেই চলছে, সেক্ষেত্রে আপনারা অর ইউজ করতে পারেন। এরপর ছিল বুলিয়ান। বুলিয়ানটা হচ্ছে ট্রু অর ফলস, মানে বুলিয়ান মানে হচ্ছে আপনার আইদার হবে না হয় না হবে, এরকম একটা কিছু বোঝানোর জন্য ট্রু আর ফলস বুলিয়ান দুইটা কিওয়ার্ড ইউজ করা হয়। এরপর কিছু ছোট ছোট এক্সাম্পল দেখিয়েছি। আর একটা কিওয়ার্ড দেখিয়েছি নান, যেটা কিনা আপনারা যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি নান রাখেন, এর মানে হচ্ছে আপনি সেখানে নাল ভ্যালুকে দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছেন। দ্যাটস সো। এরপরে আমরা দেখেছি ইন আর নট ইন, যে এটা আছে কি না, মানে কোনো এলিমেন্ট কোনো লিস্টের মধ্যে অথবা স্ট্রিং এর মধ্যে প্রেজেন্ট কি না, সেটা দেখার জন্য আমরা ইন আর নট ইন ইউজ করতে পারি। তো শুরুতে আমরা এতটুকুই দেখিয়েছিলাম আই গেস। আমি একটু মনে হয় আচ্ছা, অনেকেই জানাচ্ছেন যে কালকে রাতে নিলে ভালো হয়। আচ্ছা, আমি আরেকটু উপর থেকে দেখে আসি। আচ্ছা, একজন বলছেন যে অ্যাসেসমেন্ট 2 কি দিতে পারবো। আচ্ছা, অ্যাসেসমেন্ট গুলো নরমালি আমরা এমন ভাবে ডিজাইন করি যে এটা আমাদের ক্লাসের সাথেই একদম মানে ক্লাসের পরই আপনাদেরকে এটা দিয়ে ফেলতে হয়। সো অ্যাসেসমেন্ট আপনি দিতে পারবেন না, কিন্তু আপনি অ্যাসাইনমেন্টে কিন্তু করতে পারেন। মানে অ্যাসেসমেন্ট গুলো খুব ছোট ছোট হয়, ইটস নট নেসেসারি যে আপনাকে অ্যাসেসমেন্ট দিতেই হবে। জাস্ট আপনি ক্লাসটুকু কতটুকু অ্যাটেন্টিভলি করেছেন এটা বোঝার জন্য আমরা অ্যাসেসমেন্টটাকে রেখেছি। সো অ্যাসেসমেন্টটা কোনো কারণে মিস করলে আপনাকে আসলে কিছু করার নাই, অ্যাসাইনমেন্টটার দিকে যেতে হবে। আচ্ছা, ইনডেন্টেশন মাস্ট আমি মনে হয় কোশ্চেনটা আনসার দিয়ে ফেলেছি। আচ্ছা, এর পরের দিকে তাহলে নেক্সট কোশ্চেন গুলো আছে। কালকে রাতে নিলে ভালো হয়। কালকে রাতে আমার মনে হয় তাহলে আমরা অ্যাসাইনমেন্টটাকে কালকে রাত্রে আপনাদের গুগল ক্লাসরুমে আমি একটা টাইম ফিক্স করে দিয়ে তখন দিয়ে দেবো। আপনারা কিন্তু খুব বেশি সময় পাবেন না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদেরকে ওই অ্যাসাইনমেন্টটা ফিল আপ করে ফেলতে হবে। ওইটা মূলত আপনার এই আজকে দিয়ে 3টা ক্লাস কভার করে অ্যাসেসমেন্টটা হবে। সো ওইটা এই যে ক্লাসের পরপরই যে অ্যাসেসমেন্ট গুলো থাকে খুব ছোট ছোট অ্যাসেসমেন্ট, এরকম হবে না, ওইটা আরেকটু বড় হবে। আর আজকে অ্যাসেসমেন্টটা তো অনেক ছোটই আছে, মানে এটা অন্যান্য দিনের থেকেও ছোট। Okay, how do we take input more than one? Do we have to declare equal number of variables equal to the number of inputs? আপনি ওইভাবেও নিতে পারেন। মোর দ্যান ওয়ান ইনপুট নিতে গেলে আপনি নেক্সট ক্লাসে ফর যখন শিখবেন, মানে লুপের কনসেপ্টে যখন আসবে, তখন আপনি একই সাথে অনেকগুলো ইনপুট নেওয়াটা দেখে ফেলতে পারবেন। মানে কোডটা
পরপর রিপিট না করে আর কি, যদি আপনি চান। আর যদি মনে হয় যে আপনি আলাদা আলাদা ভেরিয়েবল পাশে আলাদা আলাদা ইনপুট দিয়ে নিতে চান, সেক্ষেত্রে ওইভাবেও নিতে পারবেন। tomorrow at noon or after evening? আফটার ইভিনিংটাই মনে হয় সবার জন্য সুবিধা হবে। হ্যাঁ, রাতে সবার জন্য সুবিধা হবে। সো আমি তাহলে রাতটাকে ফিক্স করে ফেলছি। আর কোনো কোয়েশ্চেন আমি দেখছি না। আরেকটা জিনিস আপনাদের কাছে আমার জানার আছে যে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা সলভ আপনারা কবে নিতে চান? আপনারা কি চান যে আপনারা লেটে হলেও অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করবেন এবং আমরা মোটামুটি 6টা সেশনের শেষে গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো সলভ দিব, নাকি আমরা প্রথম দুটো অ্যাসাইনমেন্টের সলভ লাইক নেক্সট ক্লাস অর তারপরে ক্লাস এরকম দিয়ে দিব, মানে ক্লাসের শেষে হয়তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি অ্যাসাইনমেন্ট গুলো এখন আমি নাম্বারিং করি নাই আমরা, তো এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা যদি চান তাহলে সবগুলো একসাথে দিতে পারি, অথবা আপনারা যদি চান তাহলে 4th ও 5th ক্লাসে আমরা যতদূর পর্যন্ত অ্যাসাইনমেন্ট নেওয়া হবে সেগুলো সলভ দেখিয়ে দিতে পারি। একসাথে দিলে বেশি কনফিউশন থাকে। ওকে, প্রথম দুইটা অ্যাসাইনমেন্টের সলভ কাল বা পরশু। কাল তো আমাদের ক্লাসের ডেট না, আমরা ক্লাসের পরেই আর কি 10 মিনিটস আর 15 মিনিটসে অ্যাসাইনমেন্ট গুলো সলভ দিয়ে দিতে চাচ্ছিলাম। তো যদি সেটা বেটার হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে মানে 4th ক্লাসে ক্লাস 1 এন্ড ক্লাস 2 এর অ্যাসাইনমেন্টের সলভটা দিয়ে দেবো। তাহলে আপনারা যারা এখনো ক্লাস 1 এন্ড 2 সাবমিট এখনো করেন, আপনারা লেট সাবমিশন করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। at the end of the course, আচ্ছা at the end of the course এখানে একটা ব্যাপার আছে। at the end of the course মানে 6th ক্লাসের পরে কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা কিন্তু একটা লং অ্যাসাইনমেন্ট, মানে একটা বেশ মোটামুটি বড়সড় অ্যাসাইনমেন্ট থাকবে। মানে ইন টোটাল 6টা ক্লাসের সব জিনিসগুলোকে আমরা কভার করে অ্যাসাইনমেন্টটা ডিজাইন করব। সো সেক্ষেত্রে আমার মনে হয় যদি আপনারা আগে থেকে প্রিভিয়াস অ্যাসাইনমেন্টগুলোর সলিউশনগুলো পেয়ে যান, তাহলে ওই অ্যাসাইনমেন্টটা করার ক্ষেত্রে আপনাদের একটা সুবিধা হতে পারে। রেস্ট আপ টু ইউ। আই গেস আর কারোর কোনো কোয়েশ্চেন নাই, আর আমরা মোটামুটি আমাদের নেক্সট প্ল্যান গুলো সম্পর্কে আলোচনাও করে ফেলেছি। তো আমি কি এখন তাহলে অ্যাসেসমেন্টটা ওপেন করে দিতে পারি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা নিজেদেরকে আনমিউট করেও কোয়েশ্চেন করতে পারেন, দ্যাটস কমপ্লিটলি ওকে। আমার মনে হয় কোয়েশ্চেন নাই। আজকে সেশনটা অনেক ছোট ছিল আর অনেক ইজি টপিক ছিল। তো আমি তাহলে আপনাদেরকে গুগল ক্লাসরুমে ওপেন করে দিচ্ছি অ্যাসাইনমেন্টটা, আর আপনারা আমি এখানে চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন বাজে হচ্ছে 12টা 48। আমি আজকের অ্যাসাইনমেন্টের জন্য 5 মিনিটের সময় বেশি দিতে পারছি না, কারণ খুবই ইজি অ্যাসাইনমেন্ট। তো আমি কিন্তু ঠিক 12টা 53 আর 54 দিকে অ্যাসেসমেন্টটা ক্লোজ করে দিব। অ্যাসেসমেন্ট কিন্তু ওপেন হয়ে গিয়েছে, আপনারা গুগল ক্লাসরুম থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারেন, অথবা আমি এখানেও দিয়ে দিয়েছি। 12টা 53 আর 54 কিন্তু অ্যাসেসমেন্ট ক্লোজ হয়ে যাবে। ওকে, অ্যাসেসমেন্টের রিপ্লাই কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি আজকে আপনারা সবাই খুব ভালো করছেন, মোস্টলি ফুল মার্কস পাচ্ছেন, দ্যাটস ভেরি গুড। আর খুব বেশি সময় কিন্তু নাই, 1 মিনিট আর 2 মিনিটের মতো আছে। বাকি যারা আছেন তারা খুব দ্রুত কাইন্ডলি সলভ করে দিবেন। ওকে, আর খুব আর 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি অ্যাসেসমেন্টটা ক্লোজ করে দিব। 12টা 53 অলরেডি বেজে গিয়েছে, আমি কিছু সেকেন্ড এক্সট্রা দিচ্ছি। মোটামুটি অনেকেই অলরেডি সাবমিট করে ফেলেছেন। ওকে, আমি অ্যাসেসমেন্টটা কিন্তু ক্লোজ করে দিচ্ছি, 12টা 54 বেজে গিয়েছে। আজকে অ্যাসেসমেন্টটা সলভ কি কাউকে দেখাতে হবে? আমি কি একবার ছোট করে গো থ্রু করে ফেলবো? আই থিংক আজকে এটা অনেক ইজি ছিল। কারো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আপনারা কি সবাই আছেন? আমার মনে হয় তাহলে আজকে অ্যাসেসমেন্টের কোনো কনক্লুশন দেখানোর প্রয়োজন নাই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা গুগল ক্লাসরুমে সেটা করতে পারবেন। হ্যাঁ, আসলে আজকে এটা অনেক ইজি ছিল। একটু আপনারা যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে আর খুব বেশি সময় নিতে চাচ্ছি না, সময় লেন্দি করে লাভ নেই। আপনারা প্রিপারেশন দিতে থাকেন নেক্সট অ্যাসেসমেন্টের। সো কালকে রাত্রে আমরা গুগল ক্লাসরুমে সেটাকে রিলিজ করে দিব। তো আজকের মতো আজকে এখানেই আমরা ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ অল।